আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নাকি জাইন পটল ছিলবে। আমি পটল ছিলতেছিলাম, তখন বলে যে মা তুমি কি করো? পরে আমি বলতেছিলাম যে আমি পটল ছিলতেছি। তো তখন বলতেছে যে মা আমি পটল ছিলবো। এখন দেখি কতটুকু পটল ছিলতে পারে। আপু এটা তো ছেলা, এটা তো ছিলছি। এটা রাখো, রেখে এই যেটা ছিল ধরো। এইভাবে না, এইটা এইভাবে ধরতে হয়, এই হাত দিয়ে দেখো। এটা এইভাবে হাত দিয়ে ধরো, ধরো এই হাত দিয়ে ধরো। তারপরে এটা এভাবে ছিলবা, এভাবে। এই নাও, নাও। স্পাইডারম্যান দেখবা? তুমি না বলেছো পটল ছিলবা, এই যেভাবে ছিল। এই যে পটল পটল এভাবে ছিলে। তারপরে সে ভালো মতো করেই কিন্তু পটল ছেলা শুরু করে দিছে। পটল কিন্তু ছিলতেছে ছিলতেছে। পটল ছিলতে ছিলতে সে তার টিভিতে তার প্রোগ্রাম চলতেছিল স্পাইডারম্যান। তো স্পাইডারম্যান খুব পছন্দ করে। লাস্ট ওর জন্মদিনেও আমি স্পাইডারম্যানের একটা থিম কেক তৈরি করছিলাম, কজ ও স্পাইডারম্যান পছন্দ করে। আহ, এই আর কি। সো ও পটলটা ছেলার পর আমি কি করব, আমি রান্না করতে যাব, মানে ওরে দিয়ে আমি একটু পটল ছিলাইতেছি। আর আমি চাই একটু ওরে দিয়ে কাজ করাইতে, মানে মাঝে মধ্যে বলি মা আমাকে একটু পানি এনে দাও, তারপর পানি এনে দেয়। তারপর যদি বলি মা আমাকে একটু এটা এনে দাও, মানে যাই বলি ও এনে দেয়, ঠিক আছে। সো আমার মনে হয় যে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে অ্যাক্টিভ করে তোলা উচিত, কারণ তা না হলে সে বাচ্চাটা আর বড় হয়ে কিছুই করতে চায় না। আর মা বাবার খুব বেশি পেইন হয়, বা আশেপাশে মানুষজন খারাপ বলে আর কি। তো এই জন্য আমি ওরা বলি সবসময় যে আহ একটু কাজে ব্যস্ত রাখার ট্রাই করি, ঠিক আছে। তো ও কি করতেছিল, এই পটলটা ধরে খাইতেছিল, মনে করছিল শশা। এরপর আমি হলো ওকে দিয়ে আরো ছেলানোর ট্রাই করতেছিলাম, কিন্তু সে কোনোভাবে আর ছিলবে না, কারণ তার মনে পড়ে গেছে তার এখন গাড়ি চালাইতে হবে। সো সে আমার কাছ থেকে উঠে গাড়ি চালাতে শুরু করলো। তো এর মধ্যে আমি আবার যতগুলা পটল ছোলা বাকি ছিল ওগুলো আমি ছুললাম। ছোলার শেষ হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে গেলাম। চলে যাওয়ার পরে রান্না করা শুরু করব। আমি আজকে কই মাছ দিয়ে এই পটলগুলো আর হচ্ছে কলা দিয়ে রান্না করব, মানে কাঁচা কলা, ঠিক আছে, সেটা দিয়ে রান্না করব। তো এই জন্য আমি কই মাছগুলা ফ্রাই প্যানে দিয়ে ভাইজে নিতেছিলাম। তো কই মাছ যখন আমি ভাজি তখন আমি একটু একটু যদি মিডিয়াম সাইজের হয় তো ওগুলো আমি কি ভাগ করে নেই, কারণ ভাগ করলে কি হয়, কই মাছগুলো আমার মানে তরকারিতে ভালোভাবে দিতে পারি। আর আস্তে আস্তে থাকলে না আমার একটু বড় বড় থাকলে ভালো লাগে না দেখতে। তো আমি পটলগুলো ধুতেছিলাম। আমি আবার কি করি, আমি রান্নাটা যখন করি তখন একটা রান্না শুরু করে তারপর আর কাজগুলো গুছায় ফেলি। কারণ ইন্ডাকশন চুলা যাদের আছে তারা জানে যে ইন্ডাকশন একটু একটু তাড়াতাড়ি রান্না করা যায় না, মানে একটু লেট হয় রান্না করতে। তো সেই লেট হওয়ার কারণে একটা আমার সুবিধা হয় যে আমি যখন রান্নাঘরে যাই তখন ওই রান্না করতে করতে আরেকটা কাজ আমি কমপ্লিট করে ফেলতে পারি। আর এমনি যখন আমার বাবার বাড়িতে যাই সেখানে আবার গ্যাসের চুলা। তো গ্যাসে যখন একটা কিছু দেই তখন ওইটাতেই কনসেন্ট্রেট করতে হয়, না হলে পুড়ে যায়, না হয় কিছু না কিছু হয়, মানে অন্য কোনো কাজ করা যায় না সেটার ইসে। সো আমি আবার কি করলাম, আমি যখন রান্নাটা চড়াই দিছি, মানে হচ্ছে গিয়ে মাছ ভাজতেছিলাম, মাছ ভাজতে ভাজতে আবার চিন্তা করছি যে পটলগুলো আমি কেটে ফেলবো। তো কেটে তারপরে হইতেছে গিয়ে আমি পটল গুলাতে সুন্দর মতো হলুদ মরিচ লবণ যেগুলো দেওয়া দরকার দিয়ে মাখায় রাখি আর কি। তো আমি আবার আস্তে আস্তে আম, উম, মাছ ভাজতে ভাজতে যতটুকু কাজ এদিক দিয়ে কমপ্লিট করা যায়, আমার টার্গেট থাকে যে আমি মাছ ভাজা পর্যন্ত আমি সব তৈরি করে ফেলবো, মানে সবকিছু। কারণ আমার রান্নাঘরে অনেক বেশি টাইম থাকতে খুব বেশি মন চায় না। মানে আমি কি করি, যখন রান্নাঘরে যাই তখন আমার চিন্তা থাকে যে আমি 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট করবো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার শাশুড়ি আমাদের রুটিটা বানায় ফেলে। আমরা ঘুম থেকে উঠেই নাস্তাটা করি, ঠিক আছে। নাস্তাটা করার পর জাইনকে খাওয়াই, জাইনকে দুধ খাওয়াই, দুধ গরম করে। তো এগুলো করার পরে দেখা গেছে যে দুপুরের রান্নাটা আমি বেশি করি। তো দুপুরের রান্না যখন করি তখন আমার চিন্তা থাকে যে আমি ফার্স্টে ভাতটা বসাই দিই, কারণ আমি ভাত তো রাইস কুকারে বসাই। তো রাইস কুকারে ভাতটা দিয়ে রাখলে একাই অটোমেটিক হয়ে সুন্দর মতো বসে থাকে। এই যে দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরা হয়েছে।
আর আমার রাইস কুকারে ভাত খাইতে খাইতে এখন আমার এমনি ভাত খাইতে ইচ্ছা করে না, কারণ এটার ভাতটা এত সুন্দর হয়। আর আর দেখা যাচ্ছে যে আমরা যে মারটা, ভাতের মারটা তো ফেলে দেই, ওটাতে অনেক পুষ্টি থাকে, তো ওই পুষ্টিটা কিন্তু আমরা পাই না আসলে। তো আমি চিন্তা করি যে রাইস কুকারে ভাতটা রান্না করলে ভালোই হয়। তো এরপরে হলো আমি যে পটলগুলো ছিলে রাখছিলাম, সেই পটলগুলোর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ এগুলো মিক্সড করে তারপরে দিয়ে দিব আর কি ভাজার জন্য। কারণ আমি সবসময় চিন্তা করি যে আমি রান্নাঘরে খুব অল্প টাইম থাকবো। তো আমার শাশুড়ি আবার সে কি করে, সব কিছু কুইটা মুইটা তারপরে যাবে আর কি রান্না করতে। তো এইটাতে দেখা যাচ্ছে কাটাকাটি করার জন্য একটা আলাদা টাইম লাগে, আবার রান্না করার জন্য একটা আলাদা টাইম লাগে। সো এই টাইমটা অনেক বেশি লেন্দি হয়ে যায়, আর এত টাইম নিয়ে রান্নাঘরে থাকা আমার কাছে মানে খুব বিরক্তি লাগে। কারণ আমার কথা হচ্ছে আমি কাজ করব, কাজ কমপ্লিট করেই আমি দেখা যাচ্ছে যে অন্য কোনো একটা কিছু করব। শুধু সারাদিন রান্না করব আমার এটা পছন্দ না মোটেও। সো আমি বেশিরভাগ টাইমে আমার শাশুড়ি মাকে রান্না করতে মানা করি দুপুরের টাইমে। মাঝে মধ্যে হচ্ছে তার হাতের কোনো কিছু রান্না খাইতে ইচ্ছা করলে তাকে আবার পাঠাই, তখন আমি দেখা যাচ্ছে আবার তাকে হেল্প করি। সে রান্নাঘরে যায়, রান্না করে চলে আসে। তো এই যে আমি আমার পটলগুলো আবার দেখা গেছে যে ভাজলাম, ভেজে তারপরে দেখা গেছে একটুখানি কলা ছিল, ওই কলাটা আমি এর মধ্যে আবার এরকম করেই ভাজার জন্য তৈরি করব। মানে কলা, কাঁচা কলাটা কেটে কেটে তারপরে আবার এই সেম প্রসেসেই হলুদ মরিচের গুঁড়ো যা ছিল, লবণ এগুলো দিয়ে আবার একটু ভাজবো। মানে এটা ভাজার উদ্দেশ্য হলো এই যে ভাজলে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে, যেটা কই মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর আমি এভাবেই রান্না করি যদি আমি কই মাছ দিয়ে রান্না করি। সো কাঁচা কলাগুলো ছিল, তো ভেবেছি যে কাঁচা কলা আমি করব। এর মধ্যে আমার হাতে একটা দাগ দেখতে পাচ্ছ সবাই। সেটা হচ্ছে কি আমার কয়েকদিন আগে একটা বড় একটা প্রবলেম হয়েছে, যে আমি ব্লাউজ আয়রন করতে গিয়ে আমার হাতে আয়রনটা পড়ে গেছে ঠাস করে। তো পড়ে যাওয়ার সাথে সাথেই দেখা গেছে যে আমার হাতের এই অবস্থা হয়েছে, একদম পুড়ে গেছিল। তো আমি অনেক ভয় পাইতেছিলাম যেটা কি না কি হবে। যখন পুড়ছে তখন অনেক বেশি গরম ছিল, আর গরমে আমি মানে ভাবতেছিলাম যে আমি এটা নিয়ে কিভাবে সবকিছু মানে কন্ট্রোল করব। তো যাই হোক, আর রান্নাঘরের এলোমেলো জিনিসটা সবাই একটু ইগনোর করবেন, কারণ যারা মহিলা আছেন তারা জানেন যে রান্নাঘরে রান্না করতে গেলে অনেক বেশি নোংরা হয়। আর মহিলাদের বেশিরভাগ টাইমই রান্নাতেই, রান্নাঘরেই থাকতে হয়। সো এই জন্য দেখা গেছে যে একটু পরপরই একটু একটু প্রবলেম হয়, যে হাত থেকে কিছু না কিছু পড়ে নিচে, ওটা আবার পাড়া লাগে, আবার দেখা গেছে যে পুরা নোংরা হয়ে যায়। তো রান্নাঘরের নোংরা জিনিসটা আমার খুব বেশি পছন্দ না। আমি রান্নাঘর আগে গিয়ে ক্লিন করি, তারপরে রান্না স্টার্ট করি। তো এই যে আমি সবকিছু ক্লিন করে কিন্তু এখানে আসছিলাম, তারপরেও দেখেন যে আমার যে ইয়াটা কি যেন, চুলাটা, ইন্ডাকশন চুলার উপরে কিন্তু প্রচন্ড পরিমাণে ময়লা হয়েছে। এটা হচ্ছে যে তেল ছিটার কারণে ময়লাটা পড়ে আর কি, ময়লাটা দেখা যায়। তো এভাবে করে আমি রান্না করে ফেলি খুব দ্রুত। তা না হইলে কিন্তু রান্নাটা অনেক লেট হয়। আর যারা যারা অনেক তাড়াতাড়ি রান্না করতে পারেন না, তারা এই প্রসেসটা ফলো করলে অবশ্যই পারবেন। কারণ এটা কিন্তু প্রথমে অনেক আইডিয়া করে তারপর কাজ করতে হয়। কারণ হচ্ছে আহ মনে রাখতে হয় যে এরপরে আমি কি করব। কারণ আমি কি করি, একটা তরকারি ফার্স্টে রান্না করি, আমি যদি দুই তিনটা আইটেমও রান্না করি তাহলে তখন আমি চিন্তা করি যে আমি এরপরে কি করব, ওর পরে কি করব, মানে এইটার পর আমার কি করা লাগবে। ফার্স্টে আমি একটা যে তরকারি ওইটার প্রত্যেকটা জিনিসই মাথায় রাখি যে এরপরে কি করতে হবে, মানে একটার পর একটা ওইটা চালিয়ে যাই, চালিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আরেকটা। আর আমি যখন গ্যাসে রান্না করি তখন দুইটা চুলায় দুইটা জিনিস রান্না করে ফেলি। যেমন যদি আমি একটা ভাত না, সরি, ভাত তো আমার রাইস কুকারেই রান্না হয় ম্যাক্সিমাম টাইম। আমি যদি দুইটা তরকারি রান্না করি, লাইক একটা মুরগির মাংস রান্না করলাম বা একটা ভাজি করলাম, তখন আমি কি করি, দুইটা জিনিসই একসাথে কমপ্লিট করি। যেমন পেঁয়াজটা সবার আগে কাটি, কাটার পরে দুই চুলায় দুইটা বসাই দিই। তারপরে মাংসটা তো আগেই ধুয়ে নেই। তো ধুয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে আমার তরকারিটা তো রেডি, তাই না? তো ওই দুইটা জিনিস আমি তখন কি করি, যে আগে সবকিছু কমপ্লিট করে যাই, মানে তখন আর এরকম একটা একটা করে তৈরি মানে কমপ্লিট করি না।
তখন আমি দেখা গেছে যে সব আহ, মানে সবজি মবজি যা আছে সব কেটে তারপরে রান্না করে যাই, কারণ রান্নাঘরে অনেক গরম, তো ওই গরমের মধ্যে তো এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না। তো ওইভাবে করে তারপর দুইটা চুলায় একসাথে বসাই দিই। তো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই ট্রিক্স গুলা আমি মাঝে মধ্যে অনেক ফলো করি। তাতে আমার রান্না করা অনেক তাড়াতাড়ি হয় আর ইজি হয়। এত গরমের ভিতর রান্নাঘরে থাকাটা অনেক টাফ হয়ে যায়। তো একটু আগে দেখতে পারলেন আমার বাচ্চার জন্য আমি রান্না করে ফেলছি। তো আমি তো দুইটা চুলায় দুইটা রান্না বসাই দিছি। তো আমার শাশুড়ি আবার কি করে, সে দুইটা চুলাতে কনসেন্ট্রেট করতে পারে না, সে একটাতেই একটা রান্না করতে থাকে। আরেকটাতে যে আরেকটা বসাইলে সে মনে করে পুড়ে যাবে হয়তো, বা আমি পারবো না কন্ট্রোল করতে, মেনটেন করতে। তাই দেখা যাচ্ছে তার আবার একসাথে রান্না করাটা তার পক্ষে বিপজ্জনক হয়ে যায়। সো আমি পারি। আর আপনারাও ট্রাই করবেন, যারা হচ্ছে গৃহিণী আমাদের মতো ইয়াং জেনারেশন আছেন, তারা তো অবশ্যই অনেক ট্রিক্স ফলো করেন রান্নার সময়। সো এটাও ট্রিক্সটা ফলো করতে পারেন, তাহলে আপনাদের রান্না অনেক ইজি হবে আমি মনে করি। আর এখানে আমি মাছগুলোকে যখন দেখা গেছে যে অনেকে মনে করে কি যে যখন আহ পানিটা বলক আসবে তারপরেই মাছটা দিতে হবে। তো এর মধ্যে কিন্তু বলক আইসাও পড়ে, আমি কিন্তু পানির ঝোলটা যখন দিই, ঝোল দেওয়ার পরে সাথে সাথে আবার মাছ দিয়ে চলে আসি। মানে আমি ওই টাইমটাতে খুব ঘামিয়ে যাই, বা আমার মনে হয় যে গরম থেকে আমার এখন চলে যেতে হবে, তো তখন আমি কি করি, পানিটা দিয়ে ঢেকে বের হয়ে যায় রান্নাঘর থেকে। তারপরে আমি একটু ফ্যানের নিচে দাঁড়ায় থাকি। তো কারণ হচ্ছে আমি গরম বেশি সহ্য করতে পারি না। আর যারা আমার মতো আছেন যে গরম কম সহ্য করতে পারেন, তারা এরকম ভাবে দৌড়াদৌড়ি করেই রান্না করবেন, তাহলে দেখবেন তাও ভালো লাগবে। আর আমি তো মাঝে মধ্যে এখানে একটা ফ্যান নিয়ে আসি, আমার একটা ছোট ফ্যান আছে, ওই ফ্যানটা নিয়ে এসে তারপর রান্না করি। কারণ রান্নাঘরে তো প্রচন্ড গরম, এক হচ্ছে কি খুব তাপ থাকে, আবার হচ্ছে কি আরেক হচ্ছে গিয়ে গরম তো এমনিই অনেক বেশি। তো এর মধ্যে ফ্যান ছাড়া থাকা অনেক অসম্ভব হয়ে যায়। তো আমি মাঝে মধ্যে কি করি, আমার একটা ছোট ফ্যান আছে, সেই ফ্যানটা নিয়েছি। আচ্ছা, এই রান্নাটা আমি ওইখানে চড়াই দিয়ে তারপরে কিন্তু আমি আবার জামও বানাইতে আসছি। মানে আমি চিন্তা করতেছিলাম একটু বিট লবণ দিয়ে একটু জামটাকে মাখাই তারপর খাবো। তো আমার হাজবেন্ড আবার জামটাকে যদি কোনো মরিচ দেই তাহলে পছন্দ করে না, ও ঝাল বেশি খাইতে পারে না। তো এতে করে কি হয়, আমি আমার পছন্দ খাইতে পারি না, কারণ আমি আবার চিন্তা করি যে এইটুকুর জন্য আবার ঝাল দিব। তার থেকে থাক, ওইভাবেই খাই, ও যেভাবে পছন্দ করে ওইভাবেই খাই। তো আমি আবার কি করলাম, যে জামটা মাখাইলাম। জামটা মাখাইতে মাখাইতে ওইদিকে রান্নাটা মোটামুটি অনেকটাই হয়ে যাচ্ছে। এদিক থেকে ওর বাবা আর জাইনের বাবা আর জাইন খেলতেছিল। তো এই যে আমার রান্নাটা মোটামুটি পুরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে গুছায় রাইখা, মানে আমি কি করি, এই তরকারিটা অফ করে দিয়ে, চুলাটা অফ করে দিয়ে, এখন এই যে হয়তো আহ আমার শাশুড়ি আবার আমাকে একটু ডাকছিল, ওইখানে আমি যাই। যাওয়ার পরে আমি আবার দেখা যাচ্ছে ব্যাক করে আসি। ব্যাক করে এসে আবার জামটা বানানো শেষ হয়ে যায়। তো জামটা বানানো হয়ে গেলে আমি দেখা যাচ্ছে জাইনের বাবাকে জামটা আগে দেই। দিলে তো আমি আবার একটু খেয়ে নিই, ঠিক আছে। আমি একটা মুভিতে দেখছি যে হাজব্যান্ডকে কিছু দিলে সেটা একটু মুখ দিয়ে খেয়ে দিলে ভালোবাসা নাকি বাড়ে। সো আমাদের এমনিই অনেক ভালোবাসা ভরপুর। আমি তো জামটা নিয়ে যখন ওর কাছে গেছি তখন সে খুব খুশি হয়ে গেছে। বিট লবণ একটু দিয়ে তারপরে জামটা আমি একটু বানাইছি, ঠিক আছে। আর ও একটু আস্তে আস্তে জামটাই পছন্দ করে, কিন্তু এভাবে দিলেও ভালোই মানে খায়। কিন্তু যখন দেখা গেছে যে মরিচ দেই তখন আর খাইতে পারে না, তাই আজকে আমি মরিচ ইউজ করি নাই। এখন আবার সে আমাকেও একটু খাওয়াই দিবে, আর খাওয়াই দেওয়ার পরে আমি দেখা যাচ্ছে জাইনকেও আবার ওর যে জামগুলো ছিল ওগুলো দিয়ে দিই। আর এই যে জাইনকে খাওয়ানো এই পর্যন্ত আমার দেখা যাচ্ছে একটু দৌড়ের উপরে থাকতে হয়। সকাল থেকে শুরু করে দুপুর 1-1:30 পর্যন্ত আমার খুব দৌড়ের উপরে থাকতে হয়। তো তারপরে হচ্ছে আমি একটু রেস্ট নেই। এই যে খাওয়ানোর পরে আমি দেখা যাচ্ছে জাইনকে এখন খাওয়াবো, তারপরে আমি আমার গোসল করব, জাইনকে গোসল করাবো, তারপর ওকে ঘুম পাড়াবো। তারপরে আমি একটু রেস্ট নিয়ে 10 থেকে 15 মিনিট রেস্ট নেই, তারপরে হয়তো আবার আমি বিজি হয়ে যাই সন্ধ্যার পর থেকে। কারণ রাতে আবার খাইতে হবে, রাতের খাবারের যে ভিডিও সেগুলো আমি আবার আরেকদিন আপনাদের দেখাবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন প্লিজ। এখন তাহলে আল্লাহ হাফেজ।